নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ টকশোতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। বিশেষ টকশো যেহেতু প্রত্যেক দিনের মতন আজকেও রয়েছে আমাদের সঙ্গে বিশেষ অতিথি। পরিচয় করাবো, তবে তার আগে জানিয়ে রাখি তীব্র গরম এবং প্রত্যেকটা দিন নিউজ ভ্যানগার্ড এই গরমে কিভাবে আপনি সুস্থ থাকবেন সেই সংক্রান্ত একাধিক খবর থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতামত পরিবেশন করছে আপনাদের সামনে। শুধুমাত্র এই গরমের হাত থেকে প্রাণীকুল রক্ষা পাবে তা নয়, কিভাবে উদ্ভিদদেরকেও বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টাও কিন্তু চলছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। এই একদিকে গরমে খাতায় কলমে যেরকম বৃষ্টি ঢুকতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, তাই সেই জায়গাতে জমি থেকে শুরু করে কৃষিক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে, শুকনো খরা যেন চতুর্দিকে পরিলক্ষিত হচ্ছে। এই জায়গাতে কিভাবে কৃষকদের বাঁচিয়ে তোলা যায়, কিভাবে চাষবাসের ক্ষেত্রে উপযুক্ত পরিমাণে পদ্ধতি বা পদক্ষেপ গ্রহণ করা যায়, সেই নিয়েই থাকবে আজকের আমাদের বিশেষ আলোচনা। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডেপুটি ডাইরেক্টর অফ হর্টিকালচার, গভর্নমেন্ট অফ ত্রিপুরার ডক্টর রাজীব ঘোষ। রাজীব বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। যেহেতু রাজীব বাবুকে পেয়েছি, তাই হর্টিকালচারের বিষয়ে তিনি রয়েছেন, তাই জানবো উদ্ভিদের ক্ষেত্রে কি কি করণীয় এই গরমের হাত থেকে রক্ষা করতে গেলে। প্রথমেই জানতে চাইবো, এই যে গরম, মানুষের জনজীবন একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তার মধ্যে এই গরমের মধ্যে কিভাবে থাকছে উদ্ভিদ, কিভাবে সেই জায়গাতে অবস্থান আমরা দেখছি গাছপালার ক্ষেত্রে। দেখুন, আমাদের যেরকম প্রাণ রয়েছে, গাছেরও তেমনিতে প্রাণ রয়েছে। গাছও শ্বাস নিচ্ছে, নিঃশ্বাস ফেলছে। কিন্তু এই যে আমাদের যেরকম কষ্ট, আমাদের যেরকম তীব্র দাবদাহে, যেটা হিট ওয়েভ বা যেটা গরম চলছে, সেখানে কিন্তু গাছেদেরও খুব বাজে অবস্থায় আছে। গাছেদের যে তার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, ফিজিওলজিক্যাল যে প্রসেস, তার মধ্যে অনেক কিছু জটিল একটা বিজ্ঞান আছে তার মধ্যে। এবং এই বিজ্ঞানে দেখা গেছে যে এই গাছগুলো যে তার শারীরবৃত্তীয় ক্রিয়াকর্ম, তার মধ্যে অনেকটা পরিবর্তন, সেই গাছ তার বেঁচে থাকার লক্ষ্যে তার মধ্যে কিছু শারীরবৃত্তীয় ক্রিয়া পরিবর্তন কিছুটা গাছেদের আনতে হচ্ছে। যারা আমরা কৃষিকাজ নিয়ে, কৃষিবিজ্ঞান নিয়ে যারা আমরা একটু নাড়াচাড়া করি, আমরা দেখি যে গাছে, আপনারাও দেখবেন যে গাছের মধ্যে যে তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট, তার যে বৃদ্ধি এবং পরিস্ফুরণ, এটা অনেকটা থমকে গেছে। এবং তার মধ্যে যে গাছের যে ইয়েটা রয়েছে, পাতা রয়েছে, ফুল রয়েছে এবং ফল রয়েছে, তার সাইজ অনেকটাই কমে গেছে এই হিট ওয়েভ বা এই তীব্র যে দহন চলছে চারদিকে। তার মধ্যে গাছের যে শালক সংশ্লেষ, আপনারা সবাই জানেন যে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষের মাধ্যমে গাছ তার খাদ্য উৎপাদন করে, এবং তার থেকে যে সোর্স সিঙ্ক, যেটা ফিজিওলজিতে বলে, তার মাধ্যমে ফুল এবং ফল হয়, এবং কৃষকরা এবং কৃষিজ ফসল আলটিমেটলি বাজারজাত করে সেটা আমরা খেতে পাই। তো এই তীব্র যে তাপ বা হিট ওয়েভ চলছে, তার মধ্যে গাছের মধ্যে দেখা গেছে যে গাছ তার সঠিক মতো তার কাণ্ডের ডেভেলপমেন্ট হচ্ছে না, তার যে ফুল বা যার ফ্লাওয়ার ইনিশিয়েশনের ব্যাপারটা অনেকটা লেট হচ্ছে, এবং হলেও তার মধ্যে দেখা যায় যে তীব্র তাপে যে ক্লোরোফিল আছে গাছের মধ্যে, সেই ক্লোরোফিলটা ভেঙে গিয়ে পাতাগুলো হলুদ হয়ে যায়। ফলের ক্ষেত্রে সেটা কি হয়, অপরিপক্ক অবস্থায় সেই ফলটা পেকে যাচ্ছে। এটাকে বলে ফোর্সড রাইপেনিং, ফোর্সড ম্যাচুরিটি। তার সঠিক বৃদ্ধি এবং পরিস্ফুরণের আগেই ফলটা তার পাকা ভাব চলে আসছে এই হিট ওয়েভের জন্য। তাতে কি ক্ষতি হচ্ছে, কৃষকরা একটা আন্ডার সাইজ বা অপরিপক্ক একটা ফল পাকা অবস্থায় বাজারজাত করতে গিয়ে তার কিন্তু প্রিমিয়াম প্রাইস পাচ্ছে না, তো তাতে লস হচ্ছে। তারপরে সেটা সঠিক মার্কেটিং করা, সেটা হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। এছাড়া আপনারা দেখবেন যে এখন আম আছে গাছে, এই আমগুলো ফ্রুট ড্রপ এগুলো পড়ছে, যে ছোট ছোট অবস্থায় আম গাছের নিচে দেখাচ্ছে যে প্রচুর আম পড়ে গেছে। এটা কিন্তু একটা এফেক্ট অফ হিট ওয়েভ। কিন্তু এটা এমনিতেই কিছু কিছু পড়ে, কিন্তু এইবার এরকম ভাবে হিট ওয়েভে আমের ফ্রুট ড্রপ হচ্ছে, এবং অন্যান্য ফসলের হচ্ছে, সবজির ক্ষেত্রে সেম। তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ফসল, ধান থেকে শুরু করে, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় যে জুমের ফসল এবার ভালো হয়নি। কারণ একটা হচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে,
2 নম্বর হচ্ছে বৃষ্টি ওই সময়টাই নেই। কারণ আপনারা জানেন যে জুম চাষে এটা হচ্ছে রেইনফেড এগ্রিকালচার, বৃষ্টি সেবিত। বৃষ্টির দ্বারা আদার যেহেতু এটা টিলায় হয়, তাতে ইরিগেশন করার কোনো ব্যবস্থা থাকে না। তার মধ্যে কি হয়, আমরা রেইন ডিপেন্ডেন্ট। তো একদিকে তাপমাত্রা বাড়ছে, একদিকে বৃষ্টিপাত নেই। এই যে ধরুন এখনো অব্দি বৃষ্টি কিন্তু খাতায় কলমে প্রবেশ করেনি, তা যেটা আবহাওয়া দপ্তর বলছে যে জুন মাসে মধ্যে বৃষ্টি হয়তো ঢুকে যাবে, যেটা আমরা বর্ষা বলছি। কিন্তু তার আগ মুহূর্তে যে বৃষ্টি, ছিটেফোঁটা বৃষ্টির জন্য একটা অপেক্ষা থাকে, সেটাও যদি না হয় তাহলে এই মুহূর্তে এই গাছগাছালি থেকে শুরু করে চাষবাসকে বাঁচানোর জন্য কি করণীয়? দেখুন, আমি তার মধ্যে একটা প্রাসঙ্গিক কথা বলছি। এটা হচ্ছে যে আমাদের 1970 সাল থেকে আমাদের দেখা গেছে যে একটা ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে। তার মধ্যে ত্রিপুরা রাজ্যে 1994-তে আমরা 45 ডিগ্রির মতো তাপমাত্রা আমরা পেয়েছি। 2019-এও কিন্তু আমরা এরকম 50-এর কাছাকাছি টেম্পারেচার ছিল। এটা কিন্তু নতুন নয়, কারণ ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, সেগুলো কিন্তু আমাদের যে ডিফরেস্টেশন, বন ধ্বংস এবং যে আমাদের যে পলিউশন চলছে, তার মধ্য দিয়ে কিন্তু ক্লাইমেট চেঞ্জ দীর্ঘদিন ধরে চলে আসছে। এটার কুফলেই আমরা আজকে দিনে দিনে আরো বেশি টেম্পারেচার, হিট ওয়েভ হচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে। তো বৃষ্টির ক্ষেত্রে যেটা আছে, আপনি যেটা বললেন এটা ঠিকই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা সাউথ ওয়েস্ট মনসুন, সেটা মে মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ত্রিপুরায় প্রবেশ করে, এবং মে মাসের 1 তারিখ এই সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা কেরালায় প্রবেশ করে। তারপরে আরো ধরুন 7-8 দিন 10 দিন ত্রিপুরায় আসতে সময় লাগে। যেটা আপনি বলেছেন যে কাল বৈশাখী বা আমরা চৈত্র মাসের শেষে বা বৈশাখে আমরা কিছু বৃষ্টি পাই, সেটা ঝড়ের আকারে হয়, কিন্তু এটাও ছিল না। এটা ঠিকই বলেছেন যে এটা আমাদের এবার চৈত্র বা বৈশাখে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পাইনি। খুবই সেই স্বল্পতায় গাছগুলো আরো বেশি, আমাদের যে কৃষিজ ফসল এবং উদ্যানজাত ফসল প্রত্যেকগুলো কিন্তু এতে খুব ব্যাপকভাবে এফেক্টেড হয়েছে, শুকিয়ে যাচ্ছে। তার ফল খুব কম পাচ্ছি আমরা। মেইন আলটিমেট কৃষকদের যেটা মেইন জিনিস, এটা হচ্ছে ফলন, লাস্টলি ইল্ড বা ফলন। প্রোডাকশন যদি না পায়, কৃষকরা সর্বশান্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা, মানে এখন ধরুন ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, তার সঙ্গে রাজ্যের এবং কেন্দ্রের যে গবেষণা কেন্দ্রগুলি রয়েছে, ধরুন আমাদের রাজ্যে হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স নাগিছড়া, তারপর রয়েছে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন অরুন্ধতিনগর, তারপর ICR এর যে প্রতিষ্ঠানগুলো আছে, তারপরে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো, সব মিলিয়ে আমরা যেটা আমাদের গবেষণালব্ধ, যেটা আমরা অ্যাডভাইসরি বা যেটা পরামর্শ আমরা দিয়ে থাকি কৃষকদের, সেটা হচ্ছে জলবায়ু সহনশীল প্রযুক্তি, অথবা ইংরেজিতে বলে ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি, অথবা ক্লাইমেট স্মার্ট টেকনোলজি। এটা যে কোনো প্রতিকূল আবহাওয়াকে বা ক্লাইমেটকে, সেটাকে মানে বাউন্স ব্যাক করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য যে টেকনোলজিগুলি আছে, এগুলো আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। তার মধ্যে হচ্ছে আমাদের যে ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট, ICR এর একটা আছে, আপনার মৌসুম বলে একটা অ্যাপ আছে, এটা প্রত্যেক কৃষকের কাছে আছে। মোবাইল, এখন সবাই মোবাইল চালাতে পারে, এবং মোবাইলের মধ্যে অ্যাপের মাধ্যমে ফোরকাস্ট, আগাম একটা বার্তা যে টেম্পারেচার কত থাকবে, 1, 2 নম্বর বৃষ্টিপাত কখন হবে, এইগুলো ফোরকাস্ট কিন্তু দেওয়া থাকে। ওই ফোরকাস্ট অনুযায়ী কৃষকদের যা করতে হবে, তার ফসল লাগানোর ব্যাপারটা এগিয়ে আনতে হবে বা কিছুটা পিছিয়ে নিতে হবে, সেটাকে অল্টার করে। এটা একটা মানে সাধারণ একটা ব্যাপার যে লাগানোর সময়টা কিছুটা এগিয়ে পিছিয়ে যদি করা হয়, তাহলে ওই টেম্পারেচার, আমরা যে গত 10 বছরের যে ক্লাইমেটের যে রূপরেখা, ওটার উপর নির্ভর করে আমার ক্রপিং প্যাটার্ন, ক্রপিং টাইম, মানে সোয়িং টাইম বা প্ল্যান্টিং টাইম, সেটাকে আমি অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে একটা সহজ উপায়। ক্ষুদ্র থেকে প্রান্তিক চাষি থেকে শুরু করে বড় চাষিরাও সেটা ফলো করতে পারেন। রাজীববাবু, আবহাওয়া বা প্রকৃতির উপরে আমাদের কারোরই কোনো হাত নেই, তাই সেই জায়গাটায় কখনো খুব গরম, আবার কদিন পরেই হয়তো দেখবো বর্ষায় ভেসে যাচ্ছে, তখনও কিন্তু একইভাবে ফসল নষ্ট হবে। তাই সেই জায়গাতে এই গরমের ক্ষেত্রে কোন কোন চাষ উপযোগী? দেখুন, আমাদের প্রত্যেকটা সিজনের আমাদের যেরকম ধরুন গ্রীষ্মকালীন, বর্ষাকালীন, শীতকালীন, প্রত্যেকটা ওয়েল ডিফাইন্ড, প্রত্যেকটার ফসল কিন্তু বলা আছে কোন সময় কি করতে লাগবে। তারপরেও ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন
অসময়ে ফুলকপি, বাঁধাকপি এগুলো বাজারে এখন দেখতে পাওয়া যায়। এখন কোনো সিজন বলে কোনো কথা নেই, সব ফসল সারা বছরই চাষ করা হয়ে থাকে। এখন যে যারা এখন এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি এগুলো চাষ করেছে, এগুলো মূলত হচ্ছে শীতকালীন সবজি। এখন যে হিট ওয়েভ বা যে টেম্পারেচার যেরকম খুব বেশি হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু ওই গাছগুলোকে বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের যে ফসলগুলো আছে, যেগুলো ঝিঙ্গে, করলা, তারপর ডাঁটা, যেগুলো বাজারে আছে, এই মানে উঠে মানে বা গ্রীষ্মকালীন, বর্ষাকালীন যে ঢেঁড়স এগুলো আছে, এগুলোর মধ্যে কিছু কিছু ফসল কিন্তু ঢেঁড়স যেমন সহনশীল, মানে এই কিছুটা যেহেতু তার অরিজিন, তার প্রত্যেকটা ফসলের একটা সেন্টার অফ অরিজিন আছে। যেরকম ঢেঁড়সের হচ্ছে আফ্রিকা হচ্ছে অরিজিন, তো আফ্রিকার ওখানে টেম্পারেচার বেশি, তার জন্য এখানে টেম্পারেচার বাড়লেও ঢেঁড়সের ক্ষেত্রে খুব একটা ক্ষতি হবে না। আবার ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে যেগুলো সবজি এখানে এসছে, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউট, এগুলো হচ্ছে শীত ভালোবাসে। এই তীব্র গরমে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কৃষকদের। তো আমাদের যে ফসলগুলো এই সময়ে চাষ করার উপযোগী, যেমন বরবটি আছে, ডাঁটা আছে, এগুলো ঢেঁড়স আছে, কুমড়ো আছে, তো এগুলো কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। এখন অপেক্ষাকৃত টিলায় যারা চাষ করছেন, যে কৃষক ভাইরা, যেখানে জলের অভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। আর যেখানে আপনাদের এশিউড ইরিগেশন, নিশ্চিত জলসেচের ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু অনেকটা এখানে যে আমরা পরামর্শ দিয়ে থাকি, কৃষকরা সব মানে জলসেচের ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিতে হবে। যদি আগে দুদিনে একবার বা রোজ দিত, তার ফ্রিকোয়েন্সিটা দিনে দুবার করতে হবে। এখন যে অবস্থা রয়েছে, জলসেচের ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিতে হবে। তারপরে কিছু কিছু পটাশ সারের ব্যবহার একটু বাড়াতে হবে, কারণ পটাশ দেখা গেছে যে মিউরেট অফ পটাশ, এই সার প্রয়োগ করলে পরে গাছের কিন্তু যে মানে ড্রট টলারেন্স, মানে খরার যে তার টলারেন্স পাওয়ার অনেকটা বাড়িয়ে দেয়। সে পটাশিয়াম নাইট্রেট, এটা 0.5% স্প্রে করলেও উপকার হয়। সারের প্রসঙ্গে যেহেতু এসেছি, তাহলে এক একটা গাছ কিন্তু এক এক রকমের সারের প্রয়োজন রয়েছে, যেটা আমরা শুনি। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কৃষকরা কি সঠিকভাবে সেই সার প্রয়োগ করে থাকেন, বা কোন চাষের ক্ষেত্রে কোন সার উপযোগী? দেখুন, আমাদের কৃষক যারা ক্ষুদ্র চাষি রয়েছে, প্রান্তিক চাষি রয়েছে এবং বড় যারা চাষি রয়েছে, ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে কৃষিকাজ করার লক্ষ্যে যেন আমাদের ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ, মূলত এই তিনটে সার আমরা ব্যবহার করে থাকি। তাছাড়া ডায়ামোনিয়াম ফসফেট, ডিএপি সারও রয়েছে। এইগুলো কৃষকরা ওদের ব্যাপারটা জানা রয়েছে। সার প্রয়োগ তো একটা ব্যাপার, আমি তার বাইরে এই বর্তমান যে পরিস্থিতি চলছে, এই তীব্র যে একটা গরম এবং বৃষ্টি নেই, তার জন্য আমি স্পেসিফিকভাবে বলছি ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ, তো সেটা আমাদের রিকমেন্ডেশন বা আমাদের যে সম্প্রসারণ কর্মী রয়েছে সরকারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে, ওনারা তো ওনাদের পরামর্শ অনুযায়ী কৃষকরা সার দিচ্ছেন। তার বাইরে এই টেম্পারেচার যখন বেশি হয়েছে, তখন কিছু কিছু সারের কিছু কিছু নিউট্রিয়েন্টের, যেমন পটাশ বলছিলাম, পটাশিয়াম, যে পটাশিয়ামটা, এই পটাশিয়ামটা কিন্তু গাছের এই যে একটা স্ট্রেস, এই যে হিট স্ট্রেস রয়েছে, বা এই স্ট্রেসে কিন্তু তার একটা, আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, যে সারটা ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ যেটা দেওয়া হয়েছে, তারপরেও বাড়তি একটা পটাশের একটা সয়েল অ্যাপ্লিকেশন মাটিতে দিতে পারেন। আরেকটা হচ্ছে জলের দ্রবণীয়, ওয়াটার সলিবল 0050 বলে, মানে 50 মানে পটাশিয়াম, 0050 বলে, যেটা জলে অতি সহজে এবং অতি দ্রুত গলে যায়, সেটা স্প্রে করলে পরে এই যে টেম্পারেচার যেটা সবচেয়ে এখন যেটা চলছে গাছের, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উপকারী আমরা কিন্তু একটা পাবো, রেজাল্ট আমরা পাবো। এর জন্য আমি বলছি, ওই যেটা রেগুলার হিসাবে যে নিয়মিত ডোজ দিয়েছেন সেটা তো দিয়েছেন, তাছাড়া পটাশের ভূমিকা রয়েছে, পটাশিয়াম নাইট্রেটেরও একটা স্প্রে করতে পারেন। তারপরে ফ্রুট যে ব্লাইট হয়, ধসা রোগ, এই গরমে এই টেম্পারেচারে হয়, তার জন্য কপার অক্সিক্লোরাইড, তাম্র ঘটিত যে ছত্রাক নাশক আছে, ওটা স্প্রে করতে আমরা আলুর ক্ষেত্রে এটা দেখে থাকি, আলু ক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড, সেটা 25 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে একটা স্প্রে করতে লাগবে। কারণ এখন অনেক গাছে কিন্তু ফল এসে গেছে, কারণ লিচি এখন ধরেছে, তারপর আম আছে, কাঁঠাল আছে, সব ক্ষেত্রে কিন্তু এখন একটা স্প্রে দরকার আছে। তো এটা কিন্তু করতে হবে। এটা আমি বলে দিচ্ছি আবারও,
গতানুগতিক যেটা রুটিন সার প্রয়োগ সেটা তো করেছেন কৃষক ভাইরা, রুটিন স্প্রে ওনারা করেছেন। এর বাইরে এই বর্তমান যে হিট ওয়েভ বা যেটা গরম চলছে, যে তীব্র তাপমাত্রা, যেটা গাছেদের খুব কষ্ট হচ্ছে, এই অবস্থায় এই স্পেশাল এই জিনিসগুলো আমি প্যাকেজগুলো বলছি যে এতক্ষণ, এইগুলো কিন্তু কৃষকদের এখন করতে লাগবে। এই যে একটা মানে একটা যে অবস্থা চলছে, যে গাছেদের বাঁচানোর জন্য এবং মানে ফলন ঠিক মতো পাওয়ার জন্য এই প্রযুক্তিগুলি কিন্তু আমাদের করতে হবে। এগুলি করলেই কৃষক ভাইরা কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের একটা চেষ্টা করতে পারে স্প্রে করে। অর্থাৎ গরমে যে শুধুমাত্রই জল দিলেই একটা গাছ বেঁচে উঠবে তা নয়, তার সঙ্গে উপযুক্ত পরিমাণে সার প্রয়োগ করতে হবে এই সময়ে অন্তত দাঁড়িয়ে, এমনটাই জানাচ্ছেন রাজীববাবু। রাজীববাবু, তার সঙ্গে এই যে গরমের ক্ষেত্রে বা সারা বছরেই আমরা দেখেছি ভারতবর্ষে একটা মূলত দুটো খাবারের উপরেই আমরা নির্ভরশীল, ভাত এবং তার জন্য ধান, এবং অন্যদিকে গম বা রুটি। এই যে ধানের ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে কোন কোন বীজ রোপণ করা হয়? না শুনুন, ধান যেগুলো আছে, ধানগুলো তো ধানের ফসল তো আমি বললামই, আমাদের মূলত তিনটে, আউশ, আমন, বোরো, এই তিনটে সিজনে আমাদের ধান চাষ হয়। এখন দেখা গেছে আউশটাও রেইনফেড মানে বৃষ্টি নির্ভর চাষ, সেই ক্ষেত্রেও আমাদের যে অলরেডি আমাদের মাঠে যে আউশ ধান আছে সেটাও কিন্তু জলের অভাবে সেটা একই। কারণ আমি এর আগে বলেছিলাম জুম চাষের ক্ষেত্রে, জুমের সঙ্গে কিন্তু ওই আউশের ধানটাও কিন্তু করে, এটা উপজাতি অনুপজাতি সবাই আউশ ধানটা করে একটু অপেক্ষাকৃত উঁচু জমিতে। এবং তার ফলে কি হয়েছে, সেই বৃষ্টিও নেই, তার পাশাপাশি আমার টেম্পারেচারও বেড়ে গেছে, সেই ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে ফলনের ক্ষেত্রে আউশ ধানের। ঠিক আছে। আর এছাড়া আমি যেটা হচ্ছে গমের ক্ষেত্রেও, যে গম তো এখনকার না, গম হচ্ছে শীতকালীন ফসল, সেটা এখন নেই, এখন ধান রয়েছে। তার জন্য আমি আরো একটা কথা বলছি, যেটা এই যে টেম্পারেচার বেড়ে গেছে, আপনি যেটা বললেন যে পরিস্থিতিতে শুধু জল দিলে চলবে না, সার দিতে হবে, তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, যত টেম্পারেচার বাড়ছে তত যে গাছের রোগের যে বাহক যে পোকা কীট পতঙ্গ, সাদা মাছি, মাইট মানে হোয়াইট ফ্লাইস, তারপর মাকড়, বিভিন্ন মাকড়, তারপরে জাপ পোকা, এগুলোর কিন্তু পপুলেশন বেড়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো নিজেরা ক্ষতি করে না, কিন্তু এরা ভাইরাস বহন করে, এবং পপুলেশন বাড়লে পরে সেইগুলোকে আগে ভাগগুলোকে বা ভ্যাক্টরগুলোকে দমন করতে লাগবে। এই ভ্যাক্টরগুলোকে দমন করলে পরে কৃষক ভাইরা কিন্তু অনেকাংশে সেটা রোগ পোকা থেকে মুক্ত একটা ভালো ফসল পেতে পারেন। তার জন্য প্রয়োজনীয় যে কীটনাশক রয়েছে সেটা কিন্তু স্প্রে করতে হবে। তা আমি এই গরম দাবদাহে আমি এই এতক্ষণ যেটা বললাম, এটা হচ্ছে পটাশ সারের প্রয়োগ, পটাশিয়াম নাইট্রেটের প্রয়োগ, তারপরে কপার অক্সিক্লোরাইড যাতে ফলের, এই আমি কিন্তু এটা স্পেশালি বলছি যে গতানুগতিক যে প্যাকেজ অফ প্র্যাকটিস বা যে চাষ প্রণালী রয়েছে তার বাইরে এখন এই গরমের জন্য বিশেষ করে এই কন্ট্রোল মেজারগুলো বা এই আমি যেগুলি বলছি এই পরামর্শগুলো মেনে চলতে হবে। তাহলে এই গরমের মধ্যে যে ফসলগুলো যে কম ফলন দিচ্ছিল তার থেকে অনেকটা আমরা সেটাকে এড়িয়ে চলতে পারবো, যে তীব্র দাবদাহ যেটা চলছে। আমরা তো ভেষজ সারের কথা সবসময় শুনে থাকি, যেটা আপনারা সরকারের পক্ষ থেকেও বলছেন ভেষজ সার অধিক পরিমাণে ব্যবহার করতে। গরমের ক্ষেত্রে এই ভেষজ সার কতটা উপকার দেবে? ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন, ভীষণ ভালো একটা প্রশ্ন করেছেন। এটা হচ্ছে মানে আমরা অর্গানিক বা জৈব সার বলি, এটা হচ্ছে একের খুব প্রাসঙ্গিক আজকের দিনে, আজকের এই টক শোতে সবচেয়ে মূল্যবান, যেটা প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে গাছে। এটা ওয়েল ডিকম্পোজড গোবর সার হতে পারে, নিম, বিভিন্ন ধরনের খৈল আছে, বিভিন্ন খোল যদি পচিয়ে সেটাকে আমি যদি দিই, তারপরে হচ্ছে কিচ্ছু যদি না পাই তাহলে আমরা গোবর সারকে পচিয়ে ওয়েল ডিকম্পোজড ফার্মিয়ার্ড ম্যানিউর আমরা গাছে দিতে পারি। এটা কি বাড়িতেই করা সম্ভব? বাড়িতেই করা সম্ভব। এটা বাড়িতে গোবর সার নিলাম, বা বাড়িতে যত ধরনের সবজি আমরা ফেলে দিই রান্নাঘরে, আমরা কেটে কুটে অনেকটা কিন্তু আমরা সবজির অনেকটা অংশ কিন্তু আমরা ফেলে দিই, সেগুলো বাড়িতে একটা গর্ত করে কম্পোস্ট ফিট করে সেটাকে আমরা পচিয়ে যদি আমরা দেই, তাহলে কিন্তু মাটির স্বাস্থ্য, মাটির গঠন এবং গ্রথন সেটাকে যদি সঠিকভাবে রাখা যায় ফলন এমনিতে হবে। আর আপনি যেটা বললেন গোবর সার, সেটা গোবর সারটা বা জৈব সার, যে কোনো জৈব সার, অর্গানিক ম্যানিউর, সেটা কিন্তু মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি।
তাহলে কি হবে, আজকে যে তাপমাত্রা আজকে বাড়ছে, আজকে টেম্পারেচারে, তাহলে আমি আজকে জল সেচ দিলে পরেও সেটা মাটিতে দীর্ঘ সময় থাকবে। তাহলে কৃষকরা উপকৃত জৈব সার প্রয়োগ করে। তো এই জৈব সার, অর্গানিক মেনুর, ফার্মিয়ার্ড মেনুর, তারপর যা যা বায়ো ফার্টিলাইজার যেগুলো আছে, এই সবগুলো যদি আমরা মাটিতে প্রচুর পরিমাণে দিই, সেইগুলো কিন্তু আমার এই অবস্থায় আজকের দিনে এই টেম্পারেচারে আজকে গাছগুলো কিন্তু সঠিকভাবে এখনো দিতে পারে কৃষক ভাইরা। এখন দিলে পরে মাটির স্বাস্থ্য এবং মাটির যে জল ধারণ ক্ষমতা, অনেক জায়গায় জলের অভাব রয়েছে, যে জল দিলে গোবর সার যদি বা জৈব সার যদি মাটিতে বেশি থাকে, তাহলে সেটা অনেকদিন ধরে জলটা ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং তাতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে গাছকে রক্ষা করার জন্য যত দ্রুত সম্ভব জৈব সার বা ভেষজ সার ব্যবহার করুন, তাতে করে আপনার গাছের স্বাস্থ্য ভালো থাকবে মাটির স্বাস্থ্য, এমনটাই জানাচ্ছেন রাজীব বাবু। এই যে পোকা বা কীটপতঙ্গের কথা বলছিলেন, এই সময় দাঁড়িয়ে বা আমরা সারা বছরই কম বেশি দেখে থাকি যে সবজি খেতে পোকা লেগেছে গাছগুলিতে। আমরা বর্তমান সময়ে বড় বড় আম গাছও দেখছি যে পোকা হচ্ছে, ছোট্ট ছোট্ট পোকা হচ্ছে। এই পোকামাকড় মারার জন্য কি করা প্রয়োজন? শুনুন, যে কোনো আমাদের এই যে আজকের যে টপিকটা যা নিয়ে আমরা আলোচনায় বসেছি এখানে, তো এটা কিন্তু হচ্ছে যে আমরা এই অ্যাডভার্স ক্লাইমেটিক সিচুয়েশনে যে আমরা কি করব, এটার মধ্যে আমি বলছি আপনার পোকার ব্যাপারটা। এখন যে বর্তমান ত্রিপুরা রাজ্যেও যে গ্রিন হাউস কাল্টিভেশন বা প্রোটেক্টেড কাল্টিভেশন, নেট দিয়ে আপনারা দেখেছেন বড় বড় গ্রিন হাউসের ভিতরে ফসল চাষ হচ্ছে। এটা ইসরায়েল, নেদারল্যান্ড, এটা অনেক আগে, জার্মানি অনেক আগে ওরা করেছে। এখন আমাদের কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রচুর অনেক গ্রিন হাউস হয়েছে। এই গ্রিন হাউসে এই যে এখন যে আবহাওয়াটা চলছে, যারা গ্রিন হাউসে বা নেট হাউসে বা ন্যাচারালি ভেন্টিলেটেড পলি হাউসে যারা করেছে, ঘরের ভিতরে চাষ করেছে, তারা কিন্তু অনেকাংশে বিপদমুক্ত। আপনি যেটা বলেছেন যে পোকামাকড়, এটা হচ্ছে আউটডোর কাল্টিভেশনে, ইনডোর কাল্টিভেশন, আউটডোর কাল্টিভেশন। যারা বাইরে করছে, সব কৃষকরা পারবে না গ্রিন হাউস কনস্ট্রাকশন করতে, আর্থসামাজিক অবস্থা সেরকম নেই। এখন সেই ক্ষেত্রে যারা গ্রিন হাউসে আছে তারা স্প্রে করতে লাগে অনেক কম, আর যারা বাইরে আছে স্প্রে করতে লাগে। এখন একটা ব্যাপার আছে, আমের ক্ষেত্রে না, শুধু সব ফসলের ক্ষেত্রে একটা স্প্রেইং শিডিউল আছে, কোন সময় স্প্রে করতে লাগবে। ধরেন আমের ক্ষেত্রে আমরা কি করি, গাছ লাগিয়ে বসে থেকে আম এলে বাবা অনেক আম এসছে, কিন্তু দেখা গেল কোনো স্প্রেই করলেন না কেউ, তাতে দেখা যায় পোকার আক্রমণ হয়। কিন্তু আমের একটা স্প্রে শিডিউল আছে, প্রত্যেকটা ফসল ইয়েতে মানে স্পেসিফিক মানে কিছু স্প্রে শিডিউল আছে। আমের ক্ষেত্রে যখন বোল আসছে তখন একটা স্প্রে করতে হবে। আবার আমের ফুলগুলো যখন ওপেন হবে ফুলগুলো, তখন স্প্রে করা যাবে না, কারণ তখন তার পরাগ সংযোগ, পলিনেশনে তখন তার ক্ষতি হবে এবং হিতে বিপরীত হবে। আবার যখন পিন হেড স্টেজ হবে, আমের যখন ইয়েগুলো গুটি গুটি হয়ে যাবে, তখন কিন্তু স্প্রে করতে হবে। আবার বড় যখন কিছু খানিকটা বড় হবে, তখন স্প্রে করতে হবে। আর যখন আমটা একদম মানে মোটামুটি ম্যাচিউরড হয়ে গেছে, যেহেতু আমরা এটা খাই, তখন কোনো বিষ, কেমিক্যাল, কোনো পেস্টিসাইড স্প্রে করা উচিত নয়, কারণ সেটা আমরা খাই। সেই ক্ষেত্রে নিমের তেল একটা আছে, নিম সিড কার্নেল এক্সট্রাক্ট, নিমের বীজি থেকে এবং পাতা থেকে তৈরি হয়, সেটা স্প্রে করা যেতে পারে। সেটা হচ্ছে আপনি আগেও যেটা বলেছেন ভেষজ বা অর্গানিক, এটাতে কিন্তু ক্ষতি নেই, পোকা থেকেও মুক্ত করা যাবে এবং সেটা অপেক্ষাকৃত মানে কোনো হেলথ হ্যাজার্ড বলে কিছু থাকবে না। তার জন্য ওই যে শিডিউলটা ফলো করে আমরা সবাইকে স্প্রে করতে হবে, তাহলে আর পোকা থাকবে না। এই যে গরম নিয়ে আমরা যেহেতু কথা বলছি, গরম মানে দেখা যাচ্ছে আমরা সাধারণ মানুষজন যেরকম খুব গরম লাগছে মানে একটু ঠান্ডা পানীয় কিনে খেয়ে নিচ্ছি বা বাড়িতে ঢুকে হরম হরম করে জল ঢেলে নিচ্ছি, ঠিক গাছের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকে খুব রোদ গাছে জল দিয়ে দিচ্ছে। এটা কি আদৌ উচিত? না, এটা বিজ্ঞানসম্মত নয়। এবার কোন সময় জল দিতে হবে, জল দেওয়ার দেখুন, আপনি গাছটা প্রচন্ড খরা, অনেকদিন বৃষ্টি হয়নি, হাই টেম্পারেচার, তার মধ্যে আমি জল ঢেলে দিলাম দুপুর বেলায়, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় দেখবেন বাঁধাকপি ফেটে গেছে মানে একটা দীর্ঘদিন শুকনো অবস্থায় আছে, আমি জল ঢেলে দিলাম বেলা, তো এটা জল নিতে পারলো না, উল্টো এটা ফেটে যায়, তাতে ফসলের ক্ষতি হয়। তো জল সেচ দেওয়ার একটা টাইম আছে,
যে জলসেচ এই যে অবস্থা বর্তমান চলছে, এই অবস্থায় কিন্তু যদি আমরা জল দেই এই দুপুরবেলায়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এটা দিতে হবে বিকেলবেলায়। বিকেলবেলা হচ্ছে একটা হচ্ছে আমি যদি দুপুরবেলায় মানে এই রোদের মধ্যে আমি জলটা দিই, এই জলটা তো গাছ নিতে নিতে মাটিটা শুকিয়ে যাবে, এই জলটা কোনো কাজে লাগবে না। তারপর হচ্ছে একটা সয়েল হিট, মাটির একটা টেম্পারেচার ভীষণ বেড়ে আছে, তার মধ্যে হঠাৎ করে জল ঢেলে দিলে সেটা গাছেরও একটা ক্ষতি হবে, তার শারীরবৃত্তীয় ক্রিয়াকর্মের ক্ষেত্রে যে এফেক্টেড হবে, ব্যাডলি এফেক্টেড হবে, এবং এই গাছের যেরকম তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা তার যে ফলন দেওয়ার কথা হিতে বিপরীত হবে। তার জন্য আমরা সবসময় বলি যে বিকেলের দিকে জলটা দেওয়া, তাইলে রিটেনটিভিটি, ময়েশ্চার রিটেনশন যেটা মাটিতে থাকার এটা দীর্ঘ সময় থাকবে। বিকেলে দিলাম, সন্ধ্যের পর থেকে তার ইভাপোরেশন বা যেটা ইয়ে হয়ে যাবে, উবে যাবে, সেটার ভয় নেই। আর আমি যদি সকাল 10টা 11টা বা 12টায় দিই, জল একদিকে দিচ্ছি, একটা ইভাপোরেশন লস হয়ে যাচ্ছে, এটা গাছটা পাচ্ছে না, তারপর গাছেরও ক্ষতি হচ্ছে। তার জন্য বিকেলে জল দেওয়াই শ্রেয়, এটা বিজ্ঞানসম্মত। রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন চাষ হচ্ছে, মানে পাহাড় থেকে সমতল যদি দুদিকেই বলি? দেখুন, আমাদের এখন মানে গ্লোবালি মানে ত্রিপুরা রাজ্য একটা ছোট রাজ্য হতে পারে, ত্রিপুরা আমাদের রাজ্য, কিন্তু ত্রিপুরার চাষবাসে কিন্তু অনেকটা এগিয়ে, এবং পাহাড় থেকে শুরু করে সমতলে আজকে কোন ফসল চাষ হচ্ছে না। আপনি যদি একটা দেখেন যে একটা ড্রাগন ফ্রুট বা কমলম যেটা বলা হয়, সেটা থেকে শুরু করে স্ট্রবেরি থেকে শুরু করে এবং নতুন নতুন ফসল যেটা অর্থকরী ফসল, সেগুলো কিন্তু এখন চাষ হচ্ছে। এবং আপনি যদি দুর্গম এডিসি এরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যান, সেখানেও আপনার ড্রাগন ফ্রুটের বিশাল বিশাল প্লট আপনারা দেখতে পাবেন। তার পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সবজি, আগে এক্সোটিক বা বিদেশ থেকে সবজি আসতো, মানে আমরা দেখতাম ছবিতে, ব্রোকলি, তারপর পাকচই বা বকচই, তারপরে এইগুলো কিন্তু সব ত্রিপুরাতে এখন চাষ হচ্ছে। ব্রাসেলস স্প্রাউট চাষ হচ্ছে এখন এখানে আপনার। আগে কলকাতা থেকে একটা সময় পটল আসতো, এখন ত্রিপুরা রাজ্য সব জায়গায় পটল চাষ হচ্ছে, কাঁকরোল চাষ হচ্ছে। আমরা কিন্তু সবজি চাষে অনেকটাই আমরা কিন্তু স্বয়ম্বর, অনেকটাই অনেক ক্ষেত্রেই আমরা স্বয়ম্বর। এবং ইতিমধ্যে আপনারা জানবেন যে ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার ডাইরেক্টর ডিপার্টমেন্ট থেকে আমরা রপ্তানি হচ্ছে। আমাদের এই কাঁঠাল পেকে পেকে এখানে নষ্ট হতো, সেই কাঁঠাল কিন্তু এখন বাইরে যাচ্ছে, তেঁতুল যাচ্ছে, এই মাইনর কতগুলো ফ্রুট আছে যেটা ত্রিপুরাতে প্রচুর পরিমাণে হয়, বেল যাচ্ছে। তো এইগুলি কিন্তু আমাদের পাইনাপল তো জানেন, জিআই ট্যাগ কুইন পাইনাপল, ত্রিপুরার গর্ব, এটা আমাদের নিজস্ব একটা প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আমাদের আছে কুইনটা। তো এইগুলো কিন্তু বাইরে যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে ত্রিপুরায় কিন্তু এইগুলোর সমতল থেকে আপনি যেটা বলেছেন যে সমতল থেকে এবং পাহাড় পর্যন্ত এখন সবাই কিন্তু সব ধরনের ফসলই চাষ করছে। জুম চাষের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা জলের প্রয়োজন বা কি চাষ হচ্ছে? হ্যাঁ, এটা একটা বলছেন ঠিকই। এই অবস্থায় জুম চাষ মূলত হচ্ছে পাহাড়ে চাষ হয় এবং ঢালে চাষ হয়, এবং সেটা আমি আগে একবার বলেছি যে রেইনফেড এগ্রিকালচার বা বৃষ্টি সেবিত, বৃষ্টি নির্ভর চাষ। এটা এখানে ধান করছে, এবং আপনার ধানের সঙ্গে ওরা মিলিয়ে করে মেস্তা করছে। এরপর আপনার এই যে মিলেটসের নাম শুনবেন, 2023 ছিল ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। তো মিলেটস মানে আপনারা অনেক কাউন চালের নাম শুনেছেন, ফক্সটেল মিলেট, কাউন চাল পায়েস খায়। তো এরকম এছাড়া রয়েছে আরো মিলেটস, প্রোসো মিলেট, কোডো মিলেটস। এই মিলেটে কিন্তু, কারণ এখন বিজ্ঞানীরা ভাবছে যে চালের থেকে যে চালও কার্বোহাইড্রেট, মিলেটসও কার্বোহাইড্রেট, আমরা যে মূলত স্ট্যাপল ফুড, মিলেটস থেকেও আমরা সুইচ ওভার করতে হতে পারে, যে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে বা যে জনসাধারণ বাড়ছে, যে মিলেটসটাকে যদি করা হয়, তাহলে একদিকে ধান তো থাকছেই, পেডি, আর মিলেটস, এই সব ধরনের মিলেটস, আমরা যদি মিলেটসের অনেক আছে, খাদ্যগুণ রয়েছে, সেগুলো এখন কিন্তু আমরা খাদ্যাভ্যাসে বা ফুড হ্যাবিটে আস্তে আস্তে ঢুকছে। তা এইগুলো রয়েছে। তারপরে রয়েছে আপনার এক ধরনের চাল কুমড়ো ওরা চাষ করে জমি, এটাকে খাকলু বলে, হ্যাঁ, মিষ্টি কুমড়ো। এইগুলো সব মিলিয়ে এরা একটা ফ্যামিলির ওদের একটা মেজারমেন্ট আছে।
5 জন সদস্য বা 6 জন সদস্য, ওদের একটা টিম হিসাবে ওরা হিসেব করে যে টোটাল বছরের রিকোয়ারমেন্ট কি হবে, ওই মোতাবেক ওরা ওই বীজগুলো ওরা জমে চাষ করে এবং ওর থেকে ওদের খোরাকি হয়ে যায় সারা বছরের। যতজন সদস্য থাকে সারা বছরে এরা কিন্তু ওখান থেকে ওদের প্রয়োজনীয় যে খাদ্যের যে আইটেমগুলো ওখান থেকে ওরা সংগ্রহ করে। জুমের ক্ষেত্রে জল কতটা প্রয়োজন হয়? জুমের ক্ষেত্রে তো আমি বললাম, হ্যাঁ ঢালু, কিন্তু জুমের ক্ষেত্রে হচ্ছে যেহেতু বৃষ্টি নির্ভর, ওখানে মানে কৃত্রিমভাবে বা ইরিগেশন বা জলসেচ সেটা কিন্তু ওইভাবে দেওয়া হয় না, যেহেতু পাহাড়ে চাষ হয়। এখন এটাই প্রশ্ন এবছর যে এবার জুমের ফসল ভালো হয়নি। তো আমি আগেও বলেছি, একটা হচ্ছে যেটা তাপমাত্রা টেম্পারেচারের ব্যাপার, আর একটা হচ্ছে বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি কম হওয়াতে তো জুমের ফসল এমনিতে তো যা বৃষ্টি হয়, মানে আমরা দেখেছি জুমের সময় যে বৃষ্টি হয় ওই বৃষ্টির জলই এনাফ, আর আর বাইরে থেকে কোনো জল দিতে হয় না, কারণ এটা বৃষ্টি সেবিত বা বৃষ্টি নির্ভর একটা চাষ পদ্ধতি জুমটা। আর জুমটা হচ্ছে অ্যাকচুয়ালি এমন চাষ পদ্ধতি, বা এটা চাষ পদ্ধতিও বলবো না বা একটা বিজ্ঞানও বলবো না, কারণ এটা হচ্ছে একটা সম্প্রদায়ের একটা ইমোশন জড়িয়ে আছে, এবং এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল, এবং এটা হচ্ছে একটা ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনে কিন্তু এই ফলন তো একটা বেশি পাওয়া দরকারই আছে, কিন্তু তারপরেও এটা একটা কালচার। ইট ইজ ডেফিনেটলি এগ্রিকালচার, বাট প্রাইমারিলি ইট ইজ এ কালচার, একটা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। এবং জুমটা ওইভাবেই সবাই পাহাড়ে গিয়ে একসঙ্গে তারা এই কালচারটাকে সেলিব্রেট করে, সেটা পাহাড়ে গিয়ে। তো রাজীববাবু, এই গরমে একটা সাধারণ মানুষের যেরকম বেঁচে থাকার জন্য সবটা প্রয়োজন, সেরকম গাছেরও সূর্যের আলোও প্রয়োজন, জলও প্রয়োজন, উপযুক্ত সারও প্রয়োজন, কিন্তু এই গরমে স্বল্প জলে কি কি চাষ সম্ভব? শুনুন, প্রথম হচ্ছে এটা দুটো ধাপে করছি, একটা দুটো ধাপে মানে দুটো ভাগে আমি ভাগ করছি। কিছু পার্সেন্টেজ আমি আগে বলেছি গ্রিন হাউসের চাষ করছে, আর এখন যে বাইরে যারা চাষ করছে যে অল্প জলে, যে গ্রীষ্মকালীন যেই সবজিগুলো রয়েছে আমরা এখন যে বাজারে যেগুলো পাচ্ছি, স্বল্প জল বলে কোনো কথা নেই। এটা হচ্ছে এক একটা ফসলের ক্রিটিক্যাল স্টেজেস অফ ইরিগেশন একটা ওয়ার্ড আছে। ক্রিটিক্যাল স্টেজ মানে কি, মানে একটা গাছ তার ফুল আসার আগে বা তার ফল ধরার সময় যে এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের একটা ফসলে, যেমন ঢেঁড়সের, তারপরে ডাটার, কুমড়োর, লাউ, বিভিন্ন ফসলের বিভিন্ন সময়ে একটা ক্রিটিক্যাল স্টেজ আছে, ওই সময় কিন্তু ইরিগেশনটা দিতেই হবে। আমি এমনি রোজ জল দিয়ে গেলাম, এটা কিন্তু তখন কমিয়ে আনতে হবে। আমি বলছি যেহেতু আমার এখানে কোনো জল নেই এখন, মানে তাপমাত্রা বেশি চলছে, আমার ইরিগেশনের কোনো জলসেচের ব্যবস্থা নেই, বৃষ্টি নেই, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট অফ ওয়াটার, যে ইরিগেশন জলসেচের যে ব্যবস্থাপনা সেটাকে করতে হবে। সেটাকে মানে কি, যে স্বল্প জলে, আপনি যেটা কোশ্চেন করেছেন এই প্রশ্নটা খুব উপযোগী এবং সময় উপযোগী এবং কৃষকদের জন্য খুব দরকার। এখন এটা হচ্ছে যে আমার যা জল আছে, লিমিটেড রিসোর্সের সম্পদ, জল সম্পদ, সেই জল সম্পদ দিয়ে আমি গাছের ক্রিটিক্যাল স্টেজগুলোকে আমি অ্যাটেন্ড করব মানে কি, সাপোজ আমি বলে দিলাম যে ফুল আসার আগে একটু জল দিতে হবে, ওই সময়টা দিতে হবে। আমি ফালতু জল দিয়ে নষ্ট করবো না, কারণ বর্তমান বিজ্ঞানে বলা আছে মোর ক্রপ পার ড্রপ, প্রতি জল বিন্দুতে অধিক ফসল। এটা হচ্ছে এখনকার কনসেপ্ট, মানে এটা ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশন দিয়ে যে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, জলের প্রয়োগের যে দক্ষতা সেটাকে বাড়িয়ে নিতে হবে। এবং আমি যেটা বলেছি আপনার স্বল্প জলে যে সব সবজি করা যাবে, কিন্তু আমার যে ক্রিটিক্যাল স্টেজ, যে এইগুলোকে ইরিগেশনের বা জলসেচের যে বিজ্ঞানসম্মত বা কৃষি বিজ্ঞান যেটা পরামর্শ দিয়েছে বা রিকমেন্ড করেছে, ওইভাবে ক্রিটিক্যাল স্টেজগুলোকে আমার ধরতে হবে জলসেচ দিয়ে। সেটা ধরতেই লাগবে, নাহলে আমি সঠিক ফলন পাবো না। এই যে আপনি গ্রিন হাউসের বলছিলেন, তার পাশাপাশি একটা কোল্ড আমরা দেখছি যে স্টোরেজ করা হচ্ছে, তার ভিতরেও বিভিন্ন গাছপালা থাকছে, বিশেষ করে যেগুলো কাঁটা জাতীয় গাছ দেখছি, এটার কি পদ্ধতি? হ্যাঁ, এটা হচ্ছে কোল্ড মানে ফ্যান প্যাড কুলিং সিস্টেমে, এটা হচ্ছে এটা করা হচ্ছে যে এটা হচ্ছে হাই ভ্যালু সেগমেন্ট অফ হর্টিকালচার। সেটাতে কি হয়, গ্রিন হাউস বা ন্যাচারালি ভেন্টিলেটেড পলি হাউস, বা যেখানে ফ্যান লাগানো আছে, কুলিং প্যাড আছে, ঘরে ঢুকলে অপেক্ষাকৃত একটু ঠান্ডা লাগে। এটা কি গরমের জন্যই করা হচ্ছে? এটা গরমের জন্য, যে আমরা অসময়ে ধরুন
এক্ষুনি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, তারপর এইগুলো করার সময় না, ক্যাপসিকাম, শিমলা মরিচ। এখন যদি আমি গ্রিন হাউসের মধ্যে এগুলো চাষ করি তাহলে সারা বছরই চাষ করা সম্ভব। এবং এইগুলো গ্রিন হাউসের মধ্যে আমাদের রয়েছে সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবলস, ত্রিপুরা রাজ্য হয়েছে, এবং ওখানে আমি ছিলাম। এখানে অ্যাকচুয়ালি এই ইয়েতে আপনার এই ওয়েদারে, এই যে এখন যে ওয়েদারটা চলছে, এই ওয়েদারটা, এই টেম্পারেচারটা ভিতরে আমি কৃত্রিমভাবে তার তাপমাত্রা আমি কন্ট্রোল করে আমি চাষবাস করতে পারি। দেখুন, ফসল চাষের 3টে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, ক্লাইমেটিক ফ্যাক্টর। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আর একটা হচ্ছে লাইট। এই 3টে জিনিসকে কন্ট্রোল করতে পারলেই যে কোনো ফসল, প্রত্যেকটা ফসলের একটা টেম্পারেচার ধার্য করা আছে, যে এত থেকে এত টেম্পারেচারে এই ফসলটা হয়, এত থেকে এত ওইটা হয়। তো এর জন্য আলাদা আলাদা আছে। এটা আমরা অপেক্ষাকৃত এই যে গ্রিন হাউস বা এই যে কুল চেম্বারগুলো আছে, এটার মধ্যে আমরা ওইভাবে টেম্পারেচার কন্ট্রোল করে আমরা অসময়ে আমরা সবজি ফলাচ্ছি, এবং এটার থেকে যে দাম পায় কৃষকরা, তাতে অনেক বেশি মুনাফা এবং তার বাড়তি লাভ ওরা পেতে পারে। তার জন্য এটা আমরা গ্রিন হাউস কাল্টিভেশন বা প্রোটেক্টেড কাল্টিভেশন, এটা কিন্তু আজকের দিনে যেটা আলোচ্য, আজকের যে টপিক যেটা আজকে রাখা হয়েছে, তার মধ্যে কিন্তু ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি বা ক্লাইমেট স্মার্ট টেকনোলজি হচ্ছে এই গ্রিন হাউসগুলো। এইগুলো রিকমেন্ডেড পরামর্শ। যারা যেসব কৃষকদের আর্থসামাজিক অবস্থা একটু ভালো আছে, ওনারা কিন্তু খুব সহজেই সরকারি সহায়তা নিয়ে সাবসিডিতে গ্রিন হাউস কনস্ট্রাক্ট করে কিন্তু এই যে প্রতিকূল আবহাওয়ার যে দিকগুলো, এগুলো এড়িয়ে নিশ্চিন্তে চাষবাস করতে পারেন। রাজীববাবু, যেহেতু আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাই শেষে একটাই জানতে চাইবো, আমরা রাজ্যের আবহাওয়া দপ্তর থেকে পেলাম আগামী কাল থেকে 3 তারিখ পর্যন্ত বিশেষ সতর্ক বার্তা দিয়েছে বৃষ্টিপাতের। এই যে দীর্ঘদিন ধরে একটা গরম, এত রোদ, তার মধ্যে এই বৃষ্টি কতটা উপযোগী হবে? হ্যাঁ, প্রথম অবস্থায় যে ফসলগুলি, যে এটা তো আমাদের প্রত্যাশিত ছিল, এই বৃষ্টিটা আমরা চাইছিলাম এবং হওয়া উচিত ছিল, কিন্তু একটু লেটই হয়েছে। তো যেহেতু আমাদের কাল বৈশাখী, চৈত্র বৈশাখী, সেরকম বৃষ্টি আমরা পাইনি, তো নিশ্চয়ই ভালো হবে। এবং এটা যদি কালকে থেকে যদি বৃষ্টি আমাদের হয় প্রতিটি জেলাতে, তাহলে আমাদের মাটির স্বাস্থ্য, ফসলের স্বাস্থ্য এবং সার্বিক কৃষির যে পরিস্থিতি, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। কারণ ফসল এখন জল চাইছে। আপনি শুরুতেই বলেছেন যে মাটি ভেটে চৌচির হয়ে গেছে। তো এটার থেকে স্বস্তি সব দিকে, শুধু কৃষি না, কৃষি বলতে এগ্রিকালচারের দেখুন, পোল্ট্রি আছে। আমরা কেন্দ্রীয় সরকারের ইয়েতে ব্রডার পার্সপেক্টিভে এগ্রিকালচার বলতে বোঝায় এগ্রিকালচার, অ্যানিম্যাল রিসোর্স এবং ফিশারি। এই 3টের ক্ষেত্রে কিন্তু সুস্বাস্থ্য, ভালো একটা পরিবেশ একটা আমরা চাইবো যে একটা প্রতিকূল থেকে অনুকূল আমরা আসতে পেরেছি যদি কালকে বৃষ্টি হয়। রাজ্যের কৃষক, রাজ্যের চাষিদের জন্য কি বলবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? এই পরিস্থিতি দাঁড়িয়ে এখন কৃষক ভাইদের বলবো, যদি যা ক্ষতি হয়েছে সেটা তো ইয়ে করলাম, আজকে যে পরামর্শগুলি দিলাম সেই পরামর্শগুলি মেনে চলতে হবে। সেটা পটাশ সারের ব্যবহার, যদি বৃষ্টি তো আসবেই, যদি এরকম আসে তাহলে, না আসলে তার পরবর্তী ফসল যেটা ক্ষতি হয়ে গেছে সেটা ক্ষতি হয়ে গেছে। এখন পরবর্তী ফসল যেটা পরিকল্পনা আপনারা নিয়েছেন, ওই পরিকল্পনা মোতাবেক সেই বৃষ্টির পরে মাটি থেকে যখন জো আসবে, তখন সেই জমি তৈরি করে পরবর্তী ফসলে যান। আর যারা বর্তমান যে ফসল রয়েছে সেটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং জমিতে, এবং যদি বৃষ্টি হয় তার সঠিক ড্রেনেজের মাধ্যমে অতিরিক্ত জলগুলোকে বের করে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। এবং তার নিশ্চয়ই বৃষ্টি থামলে তার প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কীটনাশক এবং রোগনাশক ওষুধ স্প্রে করতে হবে। একেবারেই। অর্থাৎ এই যে গরমে মানুষ যেরকম ভাবে কষ্ট পাচ্ছে, ঠিক একইভাবে কষ্ট পাচ্ছে কৃষকরাও, একইভাবে কষ্ট রয়েছে উদ্ভিদের ক্ষেত্রেও। তাই উদ্ভিদের স্বাস্থ্য সঠিক রাখার জন্য এই বিশেষ পরামর্শ আপনারা অতি অবশ্যই মেনে চলবেন। তবে এই গরমের হাত থেকে, চাঁদি ফাটা রোদ্দুরের হাত থেকে রক্ষা পাবে সমগ্র দেশবাসী, সমগ্র কৃষককুল। রাজ্যবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে থাকার জন্য এবং মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।